আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা সমন্বয় সংক্রান্ত সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সমন্বয় সংক্রান্ত সমস্যা নিয়ে আমি ক্লাস কন্টিনিউ দেব যদি তোমরা তোমাদের মূল্যবান মতামত দাও। এখন আসো, যে বিষয়টা নিয়ে শুরুতে কথা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের একটা রেওয়া মিল আছে উপরে। আমি এর আগেও বলেছি, প্রথম যে সমন্বয়টা নিয়ে কথা বলেছি, যে রেওয়া মিলের উপরে রেওয়া মিলের সাথে যে ডেটটা থাকবে সেটা হচ্ছে বছরের শেষ তারিখ। অর্থাৎ এই অঙ্কটা শেষ হবে 31 ডিসেম্বর, অর্থাৎ 31শে ডিসেম্বর 2015 সালে। তার মানে এই অঙ্কটা শুরু হচ্ছে ঠিক তার এক বছর পূর্বে। অর্থাৎ এই অঙ্কটা শুরুর সাল তোমরা ধরবা কিভাবে? এক বছর পূর্বে গিয়ে মনে রাখবা এটা শুরু হয়েছে। সো শুরুর সালটা তোমরা মনে মনে করে নিবা, সেটা হচ্ছে কি 1/1/2015। কারণ যে অঙ্কটা শেষ হবে ডিসেম্বরে সেটা শুরু হবে জানুয়ারিতে, আর যে অঙ্কটা শেষ হবে জুনে সেটা শুরু হবে আগের বছরের জুলাইতে। আমি এর পরবর্তীতে সেটা নিয়ে দেখাবো আরেকটা অঙ্ক। এখন দেখো, এই যে 10% ঋণ, এর আগেও আমি বলেছিলাম রেওয়া মিলে যদি কোনো পার্সেন্টেজ থাকে সেটাও একটা সমন্বয়ের ভূমিকা পালন করে। এই যে 10% ঋণ কত টাকা? 2 লক্ষ টাকা, সেজন্য এটাও একটা সমন্বয়। এখন খেয়াল করো, সমন্বয়ের কাজ দুইবার হয়। ঋণের কাজ কোথায় হবে আমরা জানি, এই যে 10% ঋণ একটা দীর্ঘমেয়াদী দায়। তুমি আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী দায় যখন লিখবা, দীর্ঘমেয়াদী দায়ে হ্যাঁ শুরুতেই তুমি ঋণটা নিয়ে যাবা, 10% ঋণ যা আছে তা লিখে ফেলবা। কত টাকা? 2 লক্ষ টাকা। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এই যে ঋণের সাথে আমাদের কি আছে, ঋণের সাথে আমাদের একটা পার্সেন্টেজ, মানে আমি 10% সুদ দিব যে ঋণটা নিয়েছি সেটার উপর। আর এই পার্সেন্টেজ মানে হচ্ছে বার্ষিক সুদ। তাহলে আমি এক বছরে সুদ কত দিব একটু শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট দেখাচ্ছি। 2 লাখ টাকার উপরে এক বছরে যদি আমি 10% সুদ প্রদান করি, তাহলে এক বছরের সুদ হবে কত? 20,000 টাকা। এখন কথা হচ্ছে যে 10% করলে আমাদের এক বছর বা 12 মাসের সুদ বের হয়। এখন অ্যাকচুয়ালি আমাদের ঋণটা নিয়েছি আমরা কখন, আমরা সেটা একটু দেখবো। 1/7/2014। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 1/7/2014 মানে হচ্ছে 2014 সালের জুলাই মাসের 1 তারিখ। তার মানে যে কি দিন থেকে তুমি ঋণটা নিয়েছো সেদিন থেকে কাউন্ট শুরু হবে। তাহলে তুমি কাউন্ট করতে থাকো। তুমি দেখো 1/7/2014 যদি হয়, তার মানে 2014 সালের 1 জুলাই থেকে। তাহলে 2014 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? 6 মাস। আবার 15 সালে যেহেতু এই অঙ্কটা শেষ, তার মানে 15 সালের পুরো এক বছর। কারণ এই যে 15 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে 31শে ডিসেম্বর, তার মানে 15 সালের হচ্ছে, খেয়াল করো, 15 সালের এক বছর মানে 12 মাস, আর 14 সালের হচ্ছে 6 মাস। সো কত মাসের সুদ হয়? 18 মাসের সুদ হয়। এখন দেখা গেছে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলে যে স্যার কীভাবে এত মাসের সুদ নেব। আসলে শিক্ষার্থী বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুদ সবসময় মাথায় রাখবা সর্বোচ্চ 12 মাসের নেওয়া যাবে। তাহলে সুদ সর্বোচ্চ 12 মাসের হবে। কখনোই এক বছরের অতিরিক্ত কোনো হিসাব আমরা কিন্তু আর্থিক বিবরণীতে দেখাই না, এর আগেও বলেছি। সো এখানে 18 মাস হোক 24 মাস হোক কোনো সমস্যা নেই, আমরা সুদ নিব না। আর আমি বলছি সুদ সবসময় কাউন্ট করবা কিভাবে? যেই লেনদেনটা, যে হিসাবটার পাশে তারিখ থাকবে সেই তারিখ থেকে একেবারে রেওয়া মিলের শেষ তারিখ পর্যন্ত যাবা। অর্থাৎ এখান থেকে 1/7/2014 থেকে তুমি যখন 31/12/2015 যাবা, তখন দেখবা যে তুমি 18 মাস। কিন্তু 12 মাসের কম হলে সেই মাসে সুদ নেওয়া যায়, কিন্তু 12 মাসের বেশি হলে অতিরিক্ত সুদ আমরা নিতে পারবো না। সো এখানে এক বছরের সুদই হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে ঋণের সুদ 20,000 টাকা। সো আমাদের এখানে ঝামেলা শেষ। আমরা বুঝে গিয়েছি অলরেডি যে ঋণের সুদ হবে আমাদের কত? মাত্র 20,000 টাকা, সরাসরি 10%। তাহলে এখানে যে কনফিউশনটা তোমাদের তৈরি হয়েছে সেটা আশা করি আর তৈরি হবে না। এখন যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে, দেখো এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে কি, আমি তো ঋণের সুদ লিখবো, আমি যদি কোনো কিছু বলা না থাকতো তাহলে আমি ঋণের সুদ নামে কত টাকা লিখে দিতাম। এখানে ঋণের সুদ নামে আমার এই যে 2 লক্ষ টাকার কত পার্সেন্ট? 10% যেটা বের করেছি, এক বছরে 20,000 টাকা এখানে লিখে দিতাম। আবার যখন চলতি দায় লিখতাম, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা অথবা চলতি দায়ে লিখলাম, এখানে আমি কি লিখবো? এখানে আমি বকেয়া ঋণের সুদ বা প্রদেয় ঋণের সুদ বা ঋণের সুদ বকেয়া যে নামেই লিখি না কেন, ঋণের সুদ নামে আমি এখানে 20,000 টাকা লিখে দিতাম। কিন্তু প্রবলেম হচ্ছে ভাইয়ারা এখানেই শেষ, এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যেত। কিন্তু এখানে অন্য একটা সমস্যা আছে, যার কারণে আমি এই সমন্বয়টা নিয়ে কথা বলছি। সমস্যাটা কি? দেখো এখানে কিন্তু রেওয়া মিলে আলাদা করে একটা ঋণের সুদ দেওয়া আছে, এটাই হচ্ছে ঝামেলা। এটা না থাকলে আমাদের সিচুয়েশনটা আগের সমন্বয়ের মতো এভাবেই হতো। এটা থাকার কারণে এখন আমরা কি করব?
আমরা যখন বিশদ বিবরণীতে লিখব তখন ঋণের সুদ যত আমরা দিয়েছি তত লিখে ফেলবো, অর্থাৎ এখানে আমি 20,000 টাকা লিখতে পারবো না। তাহলে আমাকে এখানে লিখতে হবে কত টাকা? এখানে আমাকে লিখতে হবে 15,000 টাকা। 15,000 টাকা কেন লিখবো? আমাদের মিলে আমি প্রদান করেছি 15,000, কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়ারা বলো তো আমার কি ঋণের সুদ 15,000 টাকা দেওয়ার কথা না? হিসাব অনুসারে এই 2 লক্ষ টাকা 10% দেওয়ার কথা, অর্থাৎ 20,000 টাকা দেওয়ার কথা। তাহলে এই যে 20,000 টাকা আমি দেওয়ার কথা, কিন্তু অলরেডি আমি দিয়েছি মাত্র 15,000। তার মানে বাকি যে টাকাটা আমি প্রদান করি নাই সেটা হচ্ছে বকেয়া ঋণের সুদ। কত টাকা? 5,000 টাকা। এটা হবে টোটাল 20,000 টাকা। দেখো সিস্টেমটা কি হয়েছে, যদি কোনো কিছু না বলতো আমরা 20,000 সরাসরি এখানে লিখতাম। এখন যদি একটা সুদ দেওয়া আছে সেটা আগে লিখে সেটা থেকে যত কম দেওয়া ততটা আমরা বকেয়া সুদ নামে লিখতাম। তাহলে এখন তোমরাই বলো এখানে ঋণের সুদ কত টাকা বকেয়া? 20,000 টাকা না, যেহেতু আমরা 15,000 টাকা দিয়ে দিয়েছি তার মানে 20,000 টাকা বকেয়া না, বকেয়া সুদ মাত্র আমাদের এখানে 5,000 টাকা। সো এখানে আমাদের অ্যান্সার হবে বকেয়া ঋণের সুদ চলতি দায়ে 5,000 টাকা। হচ্ছে এই অঙ্কটার সমন্বয়। এই জাতীয় বিনিয়োগের সুদ বা অন্যান্য বন্ধকি ঋণের সুদ যেটাই থাকুক না সকল কিছুর প্রসেসিং এরকম হবে। আর সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে তুমি রেয়া মিলে যেই সুদের হার থাকবে সেটা ডেট দেওয়া থাকলে, দেওয়া না থাকলে তো কোনো সমস্যা নাই, 1 বছরে ধরে ফেলবা। ডেট দেওয়া থাকলে ডেট থেকে রেয়া মিলে একেবারে শেষ পর্যন্ত যাবা। 1 বছরের কম হলে যত মাসের হবে তত মাসের সুদ নিবা, 1 বছরের বেশি হলে যত মাসেরই বেশি হোক না কেন আমরা সর্বোচ্চ 1 বছরের সুদটা নিব। তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবা। ইনশাল্লাহ এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।